আর্জেন্টিনার সৌভাগ্যই বলতে হবে। ঠিক কেন? কারণ আপনারা জানেন যে ঐতিহ্যগতভাবে আর্জেন্টিনা সাধারণত সেভাবে ডিফেন্ডার প্রডিউস করে না, যেভাবে তারা আক্রমণ ভাগের খেলোয়াড় এবং মিডফিল্ডার প্রডিউস করে ওই রেটে তারা ডিফেন্ডার কিন্তু প্রডিউস করে না। স্পেশালি আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি, আমরা গত 15-20 বছর ধরে দেখছি যে মিডফিল্ডার এবং আক্রমণ ভাগে আর্জেন্টিনার কোটি কোটি খেলোয়াড় আসলেও সেরকম ডিফেন্ডার কখনো আসতো না, যে কারণে আর্জেন্টিনার রক্ষণ ভাগ সবসময় দুর্বল থাকতো। দেন নিকোলাস ওটামেন্ডি কেম লং এবং তার অনেক বছর পর আসলেন ক্রিস্টিয়ান রোমেরো, এবং এই দুজনের জুটির উপরে ভর করেই আর্জেন্টিনা তাদের বহুল প্রতীক্ষিত তৃতীয় বিশ্বকাপ জিতল। এখন এই 2-3 বছর পরেও যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে আর্জেন্টিনার সেই টিমের সবচেয়ে দুর্বলতম পজিশন কোনটা ছিল, আমি নিশ্চিন্তে নিকোলাস ওটামেন্ডি নামই বলবো। কারণ আপনারা গতবারের ফাইনাল ম্যাচটার কথা যদি চিন্তা করেন, সেই ফাইনাল ম্যাচেও কিন্তু ওটামেন্ডির অন্তত দুটো ব্লান্ডার ছিল, যে ব্লান্ডারের কারণে আর্জেন্টিনাকে গোল হজম করতে হয়েছে, এবং আরেকটু হলে খুব সম্ভবত কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের কাছে বিশ্বকাপের শিরোপাটা হাতছাড়া করতে হতো। সেই হিসাবে চিন্তা করলে গত বিশ্বকাপেও কিন্তু বয়স্ক ওটামেন্ডির খেলার কথা না, তাও নতুন দিনের সুপারস্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে সঙ্গী করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন ওটামেন্ডি, এবং সঙ্গে দুটো কোপার শিরোপাও জিতিয়ে দিয়েছেন ওটামেন্ডি। এখন আর্জেন্টিনার এ দলে ওটামেন্ডি নেই। ওটামেন্ডির জায়গায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি লিসান্দ্রো মার্টিনেজকে ইন্টিগ্রেট করছেন গত 1 বছর ধরে, আমরা সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড হি হ্যাজ বিন ভেরি গুড ডিফেন্ডার, অ্যান্ড হিজ পার্টনারশিপ উইথ Christian Romero has been immense since they both started pairing. But the problem is the injury history of লিসান্দ্রো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার এত বেশি ইঞ্জুরিতে পড়েন যে 2026 ওয়ার্ল্ড কাপে আমরা রোমেরো মার্টিনেজ রেগুলার জুটি দেখতে পারবো কিনা সেটা নিয়ে একটু সংশয় দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতেই বলছিলাম যে আর্জেন্টিনার কপালের কথা। কেন? এখানে আসছে সেই বিষয়টা। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার এই মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজের একটা যোগ্য ব্যাকআপের দরকার ছিল, এবং ঠিক এই সময় আর্জেন্টিনা লিগে একজন যোগ্য ডিফেন্ডারের ব্রেক থ্রু হয়েছে। শুধু তাই নয়, এই ভদ্রলোক গত 1 সিজন ধরে আর্জেন্টিনার লিগে এত দুর্দান্ত খেলছেন যে তিনি সম্প্রতি বার্সেলোনার মতো ক্লাবের নজরে পড়েছেন। আমরা আজকেই জানলাম যে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এই ভদ্রলোককে বার্সেলোনাতে আনার জন্য চেষ্টা চরিত্র করে যাচ্ছেন। এখন এই ভদ্রলোকের নাম কি? যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমি কিছুদিন আগে ব্রাজিলের একজন আপকামিং ডিফেন্ডার নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আর্জেন্টিনার ঠিক ওইরকমই একজন আপকামিং ডিফেন্ডারকে নিয়ে, যিনি কিনা ফর্ম ধরে রাখতে পারলে সামনের বছর কে জানে হয়তোবা ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গী হয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপও খেলতে পারেন। অ্যান্ড দিস ম্যান ইজ কেভিন লোমোনাকো। ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে খেলছেন বর্তমানে এই ডিফেন্ডার, এবং এই ডিফেন্ডারকে আজকে টিওয়াইসি স্পোর্টস খবর দিয়েছে যে বার্সেলোনা নাকি এই ডিফেন্ডারকে পেতে যাচ্ছে। এখন এই ডিফেন্ডার কেমন খেলেন, টু বি ভেরি স্পেসিফিক, আমি ইন্ডিপেন্ডেন্টের খেলা সেরকম ফলো করি না, বাট সম্প্রতি যেহেতু কেভিন লোমোনাকো আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন, তাই এই ডিফেন্ডারকে নিয়ে স্টাডি করতে গিয়ে আমি বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি। কি কি জিনিস দেখতে পেয়েছি সেগুলো নিয়ে ডিসকাস করার জন্যই আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখে নেওয়া যাক। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে আমি আর্জেন্টিনার হয়ে কেভিন লোমোনাকোকে এক্স্যাক্টলি কোন পজিশনে দেখতে চাইছি। আপনারা সবাই জানেন যে সেন্টার ব্যাক জুটির মধ্যে আর্জেন্টিনার হয়ে ডান দিকে খেলেন, অর্থাৎ রাইট সেন্টার ব্যাকের ভূমিকায় খেলেন ক্রিস্টিয়ান রোমেরো। রোমেরোর সঙ্গে এতদিন ধরে বাম দিকে খেলে গিয়েছেন নিকোলাস ওটামেন্ডি। ওটামেন্ডি যখন না থাকেন তখন লেফট সেন্টার ব্যাকের ভূমিকায় খেলে গিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। এখন লিসান্দ্রো মার্টিনেজ যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আগামী বছরের বিশ্বকাপে লেফট সেন্টার ব্যাকের জায়গাটায় আমরা মার্টিনেজকেই দেখব। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ যদি ফিট না থাকেন তাহলে কি হবে? সেই জায়গাতেই আমি মূলত কেভিন লোমোনাকোকে চাইছি। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়, কেভিন লোমোনাকো যেহেতু ডান পায়ের সেন্টার ব্যাক, সেহেতু উনি লেফটে খেলার থেকে ডান দিকে খেলাটা কম্প্যারেটিভলি আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। অ্যান্ড কেভিন লোমোনাকো যে ডান দিকে ভালো খেলতে পারেন, এই সুবিধাটাই খুব সম্ভবত দেখতে পেয়েছে বার্সেলোনা। কারণ আপনারা সবাই জানেন যে বার্সেলোনার টিমে এখন দুজন ডান পায়ের সেন্টার ব্যাক রয়েছেন যারা কিনা একদমই ফর্ম নাই এবং যারা একদম ক্লাব ছাড়ার দ্বার প্রান্তে।
এদের মধ্যে একজন হলেন রোনাল্ড আরাউহো এবং আরেকজন হলেন অ্যান্দ্রেয়াস ক্রিশ্চিয়ানসেন। একজন বা দুইজনই এই মৌসুমে ক্লাব ছাড়বেন, এই ব্যাপার আমরা নিশ্চিত। সো ওই দুইজন বা একজন যদি ক্লাব ছাড়েন, সেক্ষেত্রে বার্সেলোনার একজন তো অন্তত রিপ্লেসমেন্ট লাগবেই। সেই ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা ইন্ডিপেন্ডিয়েন্তে থেকে এই কেভিন লোমোনাকোকে দলে আনতে চাইছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা যদি এই ডিফেন্ডারকে কেনে, তাহলে রাইট সাইডেড সেন্টার ব্যাকের ভূমিকাটা যদি তারা দেয় এই ডিফেন্ডারকে, তাহলে সবচেয়ে ভালো হবে। কেন ভালো হবে সেই জিনিসটা এক্সপ্লেন করছি। আপনারা সবাই জানেন যে বার্সেলোনার ডিফেন্স লাইনটা কেমন। রাইট ব্যাকের ভূমিকা থাকেন জুস কন্দা, রাইট সাইডের সেন্টার ব্যাকের ভূমিকায় থাকেন পাউ কুবার্সি, যিনি কিনা বার্সেলোনার ডিফেন্স লাইনের পোস্টার বয়। তার সঙ্গী হিসাবে লেফট সাইডের সেন্টার ব্যাকের ভূমিকাটা পালন করেন বয়স্ক ইনিগো মার্টিনেজ এবং লেফট ব্যাকের দায়িত্বে থাকেন আলেহান্দ্রো বালদে। এখন পাউ কুবার্সি একজন জেনারেশনাল সেন্টার ব্যাক, আগামী 10 বছর এই বার্সেলোনার ব্যাকলাইনে নেতৃত্ব দিয়ে যাবেন এই সেন্টার ব্যাক। এখন এই সিজনে আমরা দেখেছি যে পাউ কুবার্সির পাশে ইনিগো মার্টিনেজ খেলে গিয়েছেন এবং বেশ ভালোই খেলে গিয়েছেন, কিন্তু তার বয়স হয়েছে, তিনি দীর্ঘ মেয়াদে টপ লেভেলের ফুটবল কতটুকু খেলতে পারবেন এটা নিয়ে একটা সংশয়ের সৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে। আমরা এই সিজনেই বেশ কয়েকটা ম্যাচে দেখেছি যে তিনি ওরকম আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছেন না। সো আগামী সিজনে যদি বার্সেলোনা ইনিগো মার্টিনেজের উপরে খুব বেশি ভরসা করে, তাহলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব ভালো হবে না। সো ইনিগো মার্টিনেজের জায়গায় কুবার্সির সঙ্গী হিসাবে আমরা চাইলেই তখন এই কেভিন লোমোনাকোকে কিন্তু আনতে পারি। এখন মজার ব্যাপার যেটা হলো, আপনারা যারা বার্সেলোনার সেন্টার ব্যাক পাউ কুবার্সির খেলা দেখেছেন তারা ভালো বলতে পারবেন, অ্যাটলিস্ট আমার অবজারভেশনে এই জিনিসটা এসেছে যে পাউ কুবার্সি ডান পায়ের খেলোয়াড় হলেও উনি রাইট সাইডেড সেন্টার ব্যাকের ভূমিকায় যত ভালো খেলেন, লেফট সাইডেড সেন্টার ব্যাকের ভূমিকায় তার থেকে বেশি ভালো খেলেন। এখন লোমোনাকো যদি বার্সেলোনাতে আসে, তাহলে আমি একটু আগে যে জিনিসটা বললাম, লোমোনাকো ইজ বেটার অ্যাজ আ রাইট সেন্টার ব্যাক, তাহলে সেক্ষেত্রে উনি ডান দিকে চলে আসছেন, অর্থাৎ এখন কুবার্সি যে জায়গাটাতে খেলেন সেখানে লোমোনাকোকে জায়গা করে দিতে তখন আমরা দেখব যে পাউ কুবার্সি বাম দিকে চলে আসছেন, যেখানে কিনা তর্কযোগ্যভাবে তাকে বেটার পারফর্ম করতে দেখা যায়। অ্যাটলিস্ট আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে। আপনারা যারা বার্সেলোনার খেলা রেগুলারলি ফলো করেন তাদের কাছে মনে হয়েছে কিনা জানি না, বাট আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে দ্যাট কুবার্সি ইজ বেটার অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক। সো লোমোনাকোকে ডান দিকে খেলালে পাউ কুবার্সিকেও সুন্দর মতো বাম দিকে খেলানো যাবে। অ্যান্ড লোমোনাকোর অন্যতম বৈশিষ্ট্য হলো তার বল প্লেয়িং ক্যাপাবিলিটি এবং বল ক্যারিং ক্যাপাবিলিটি। অনেক সময় দেখা যায় যে এই সেন্টার ব্যাক বল পায়ে নিয়ে ড্রিবল করতে 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 একদম মিডফিল্ডে সামনে চলে যাচ্ছেন, অর্থাৎ তাকে দিয়ে খুব সুন্দরভাবে ওভারল্যাপিং এবং আন্ডারল্যাপিংয়ের ভূমিকাগুলো পালন করানো যায়। এখন আপনারা দেখেন বার্সেলোনা থেকে যদি রোনাল্ড আরাউহোর মতো একজন ডিফেন্ডার চলে যায়, যিনি কিনা একই সঙ্গে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের ভূমিকা পালন করতেন, তাহলে ওই জায়গাটা কিন্তু কেভিন লোমোনাকোকে দিয়ে আপনারা খুব ভালো মতো পালন করতে পারছেন। সো লোমোনাকো আসলে ব্যাপারটা খুবই ভালো হবে ইন দ্যাট সেন্স যে রোনাল্ড আরাউহো চলে গেলেও সেক্ষেত্রে বার্সেলোনার অত বেশি চিন্তা করতে হচ্ছে না। লোমোনাকো আসার আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো তার হাইট, 6 ফুট 4 ইঞ্চি হাইট তার। আমরা এর মধ্যে বিভিন্ন ম্যাচে দেখেছি যে বার্সেলোনা অনেক সময় দেখা যায় যে সেট পিসের এগেনস্টে সাফার করেছে, যেহেতু তাদের খেলোয়াড়রা খুব বেশি লম্বা না এবং ফিজিক্যাল না। অনেক সময় দেখা যায় যে লম্বা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির উপরেই ভরসা করতে হয় সেট পিসের থেকে কোনো কিছু একটা ভালো আউটকাম পাওয়ার জন্য। সো লোমোনাকো যেহেতু লম্বা একজন ডিফেন্ডার, তিনি সেট পিস ডিফেন্ড করা বা সেট পিস থেকে অ্যাটাক করা দুই ক্ষেত্রে কিন্তু বার্সেলোনাকে অনেক বেশি সাহায্য করতে পারেন। আরেকটা প্লাস পয়েন্ট যেটা লোমোনাকোর খেলার স্টাইলের সঙ্গে যায়, সেটা হলো তার বক্স ডিফেন্ডিং। তিনি যেহেতু অনেক লম্বা এবং তিনি যেহেতু জাত ডিফেন্ডার, তিনি বক্স ডিফেন্ডিংয়ে অত্যন্ত দক্ষ, যে কোনো ডুয়েলসের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, সেটা এরিয়াল ডুয়েল হোক বা গ্রাউন্ড ডুয়েল হোক। তাকে বুলি করে প্রতিপক্ষের স্ট্রাইকাররা বা অ্যাটাকাররা বল সেভাবে কেড়ে নিতে পারেন না, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কেভিন লোমোনাকোর অন দ্য বল ক্যাপাবিলিটির জন্য হ্যান্সি ফ্লিকের যদি মনে হয় যে না, আই নিড ডিফেন্ডার যে কিনা বল ক্যারি করে করে একদম মিডফিল্ডে নিয়ে গিয়ে আক্রমণের একটা নতুন ডাইমেনশন যুক্ত করতে পারবে, তাহলে দিস ইজ দ্য ম্যান। আপনারা একটা জিনিস কল্পনা করে দেখুন, পাউ কুবার্সির বল প্লেইং অ্যাবিলিটিও কিন্তু অনেক বেশি দুর্দান্ত। তিনি পিছন থেকে পিন পয়েন্ট লং পাস, শর্ট পাস দিতে পারেন। এই পাউ কুবার্সির সঙ্গী হিসেবে যদি এমন একজন ডিফেন্ডার আসে যিনি কিনা পাসিংয়ের পাশাপাশি বল ক্যারিংয়ের ক্ষেত্রেও অনেক বেশি দক্ষ, তাহলে হ্যান্সি ফ্লিকের এই হাই লাইন ডিফেন্স মেনটেন করতে কিন্তু অনেক সুবিধা হয়। সো এই ট্রান্সফারটা যদি গো থ্রু করে, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে বার্সেলোনা উইল বি গেটিং এ ভেরি গুড প্লেয়ার, যাকে কিনা একদম স্ট্রেইট অ্যাওয়ে বার্সেলোনা হয়তো বা মেইন একাদশে ঢোকাবে না, কিন্তু আস্তে ধীরে তাকে ইন্টিগ্রেট করলে, তাকে যদি বার্সেলোনার কালচারের সঙ্গে অভ্যস্ত করানো যায়, তাহলে বার্সেলোনা উইল বি গেটিং আ ভেরি ভেরি গুড ডিফেন্ডার ইন দ্য লং রান। অ্যান্ড একই কথা বলা যায় আর্জেন্টিনার ক্ষেত্রেও। কেভিন লোমোনাকো নিয়ে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, ডিসকাশন কিছু থেকে থাকলে অবশ্যই থাকবে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। অপেক্ষা করছি আপনাদের মন্তব্যের।